এরপরে আমরা যদি যাই, হ্যাঁ আমি এই প্যারাটা হচ্ছে যে স্কিপ করেছি, এই প্যারাটা হচ্ছে যে আপনারা পড়ে নেবেন, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, এটা খুব ইজি একটা প্যারা, এটা নিজেরাই পড়ে নিতে পারবেন। আমি যেভাবে বিশ্লেষণ করেছি এইভাবে কিন্তু পড়ার চেষ্টা করবেন। এরপর ওটা দেখেন, এরপরে যদি আমরা দেখি ডেসপাইট মানে হচ্ছে যে সত্য, এটা নিয়ে একটা বিশ্লেষণ আছে। বিপরীতার্থ কোনো কিছুকে ইন্ডিকেট করতে ডিসপাইট ব্যবহার করা হয়। এটার আর একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে যে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। ইন স্পাইট কেন দেখালাম, এটাই বসাইতে পারতাম এখানে, তবে ডেসপাইটের অফ বসবে না, কিন্তু ইন স্পাইট বুঝালে কিন্তু অফ বসাইতে হবে, না হলে ভুল হবে। এগুলোর পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়, এগুলো সিম্পল সেন্টেন্স হয়। আবার এই যে স্পাইট, ইন স্পাইট অফ, এগুলো যখন কমপ্লেক্স করা হয় তখন দো আনতে হয়, দো বা অল দো আনতে হয়। যদি কম্পাউন্ড করা হয় তখন ওখানে কিন্তু বাট আনতে হবে। ওকে, ডিসপাইট অ্যাচিভিং অর্জন ক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে যে বিশ্বাসযোগ্য। ক্রেডিবিলিটি থেকে ক্রেডিবল, নাউন থেকে অ্যাডজেক্টিভ। সাকসেসেস ইন এক্সটার্নাল সেক্টর, আমাদের যে বাহ্যিক সেক্টরগুলোতে, এরিয়াস পার্টিকুলারলি ফরেন রিজার্ভস, বৈদেশিক মুদ্রার যেগুলা সংরক্ষণ, আমরা ডলার যে বাংলাদেশ ব্যাংক যে সংরক্ষণ করে বৈদেশিক মুদ্রা, সেটাকে বোঝানো হচ্ছে ফরেন রিজার্ভস। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থ হয়েছে টু ডিসপ্লে, উপস্থাপন করতে, সাকসেস একটি সফলতা, স্টোরি সফলতার গল্প, সিমিলার টু দ্য আদার সাউথ এশিয়ান সেন্ট্রাল ব্যাংক, অন্যান্য দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলোর মতো। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এক্সটার্নাল সেক্টর মানে কিছু সেক্টরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সফলতা দেখিয়েছে, এগুলো দেখাইলেও কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কি বাস্তব কিন্তু সফলতার গল্পটা কিন্তু হচ্ছে যে যেটা অন্যান্য দক্ষিণ এশিয়ার মধ্যে যতগুলো দেশ আছে ওদের মতো কিন্তু মানে সেটা দেখাইতে ব্যর্থ হয়েছে, কিন্তু মানে এভাবে বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে যে হ্যাঁ মানিটারি ট্রিটমেন্ট, এখানে মানি থেকে মানিটারি, মানি টাকা, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। এখন এটা মানি দিলে ভুল হতে, মানি ট্রিটমেন্ট হবে না, কারণ এটা কেন অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়েছে, ট্রিট থেকে ট্রিটমেন্ট, ভার্ব থেকে নাউন, নাউনটাকে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য নাউনটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়েছে। মানিটারি ট্রিটমেন্ট ইনক্লুডিং হাই পলিসি রেট, ইনক্লুডিং এটা একটা হচ্ছে দ্য পার্টিসিপাল প্রেপোজিশন। যখন কোনো প্রেপোজিশনের পরে আইএনজি থাকবে, যেমন রিগার্ডিং, আমি যদি বলতে পারি রিগার্ডিং, এটা একটা প্রেপোজিশন, রিগার্ডিং, এবং এগুলোকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। এখানে গ্রামারের প্রত্যেকটা সেগমেন্ট মানে আমি আলোচনা করার চেষ্টা করতেছি, প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট সম্পর্কে, তাহলে ইংলিশটাকে নিজের মতো করে গড়ে তোলা যায়। ইনক্লুডিং হাই পলিসি রেটস, উচ্চ যে মুদ্রা মানে পলিসি রেটস অ্যাবাভ 10%, 10%-এর উপরে, অ্যাবাভ এটা হচ্ছে যে একটা প্রেপোজিশন। অলমোস্ট ফেইলড, ব্যর্থ হয়েছে, টু টেম মানিয়ে তো হ্রাস করা, তাহলে আরেকটা শব্দ পেয়েছি, টেম পেয়েছি, স্ল্যাশ পেয়েছি, রিডিউস পেয়েছি। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হ্রাস করতে, বিকজ কেন, বিকজ অফ কারণে। আদার রক শব্দের অর্থ হচ্ছে যে সচরাচর মাস্তান, দুর্বুদ্ধ, সন্ত্রাস, ওদেরকে বলা হয় কি রক। তবে এখানে আদার রক ইনস্টিটিউশনাল ফেলিউরস, রক বলতে এখানে বোঝানো হচ্ছে যে রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হচ্ছে, এখানে মাস্তানকে বোঝানো হচ্ছে না। ইনস্টিটিউশনাল ফেলিউরস, এই ফেলিউর শব্দটা হচ্ছে যে ফেল থেকে ফেলিউরস, ফেল শব্দটা হচ্ছে যে একটা ভার্ব, ফেল থেকে এখানে এটা হচ্ছে যে ভার্ব, আর ফেলিউর এটা হচ্ছে যে একটা নাউন, মানে ভার্ব থেকে নাউন। সাস এক্সটর্শনস, যেটা ছাদাবাজি। মভোক্রেসি শব্দের অর্থটা কি, মভোক্রেসি শব্দের অর্থটা হচ্ছে যে যেটা জনতার শাসন। এখানে জনতার শাসন হচ্ছে যে বলতে বোঝানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু মানে সমাবেশ, আন্দোলন, মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ওই দেশকে পরিচালনা করতেছে না, পরিচালনা করা হচ্ছে যে কিন্তু জনতার মাধ্যমে, এই জন্য এটাকে মভোক্রেসি বলতেছে। এরপরে হচ্ছে ফিসকাল ডিভিলিটি, যেটা এই দেখো এটা যেটা রাজস্ব অক্ষমতা বলতে
সরকার মেইন ইনকাম হচ্ছে যে রাজস্ব খাত, যেটা ইনকাম ট্যাক্স, শুল্ক, আমদানি রপ্তানি শুল্ক, এগুলাকে এই রাজস্ব সংগ্রহের অক্ষমতা। অ্যান্ড ডিক্লাইন মানে ডিক্রিজিনের বিপরীত, সেম শব্দ, হ্রাস করা। লোন রিকভারি হচ্ছে যে যেটা ঋণ আবার ফেরত নেওয়া, এটা তো ব্যর্থতা। অর্থাৎ এখানে যে বলা হচ্ছে সরকার 10%-এর উপর রাখলে তো হবে না, কিন্তু সরকার বিভিন্ন দিক দিয়ে কিন্তু কেন ব্যর্থ হয়েছে এই কারণে, ব্যর্থ হওয়ার মেইন কারণ হচ্ছে যে সুদের হার বাড়াইল, কারণ চাঁদাবাজি, শাসনের এই দুর্বল অবস্থা, রাজস্ব ক্ষমতা, এরপরে হচ্ছে যে লোনটা আবার কিন্তু কি জনগণের কাছ থেকে আদায় করে নেওয়া, এই সমস্ত ঘাটতিগুলো থাকার কারণে, এই সমস্যাগুলো থাকার কারণে কিন্তু সরকার পলিসি প্রয়োগ করলেও কোনো মানে এটা রিকভার করা সম্ভব হয় না এই সমস্যাগুলো থাকার কারণে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা গ্রামার রুল শিখতে পারি, সেটা হচ্ছে দেখি এই যে দেখো এটা নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। এরকম যখন কমা দিয়ে যখন একাধিক শব্দ যদি দেখানো হয়, একাধিক ক্লজ, একাধিক ফ্রেজ, একাধিক ওয়ার্ড দেখানো হয়, সবগুলো সেম ক্যাটাগরির হবে। নাউন হলে সবগুলো নাউন, ভার্ব হলে সবগুলো ভার্ব। যদি ইনফিনিটিভে লিখতো সবগুলো ইনফিনিটিভ, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার, গ্রামারের প্যারালাল স্ট্রাকচার। এখানে দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট একই ক্যাটাগরির না। কোনো সেন্টেন্স মনে করেন একভাবে এক একটা সেন্টেন্স শুরু হয়েছে, এই যে একভাবে এক একটা সেন্টেন্সের মধ্যে এক একটা গ্রামার প্রয়োগ করা হয়েছে, এটাই হচ্ছে যে লেখার সবচেয়ে বড় একটা কিন্তু অর্নামেন্ট, ভ্যারিয়েশন। এভাবে একই ক্যাটাগরির সবগুলো সেন্টেন্স যদি একই ক্যাটাগরির হয়, তখন এক্সামিনার কিন্তু এটাকে ভালোভাবে মূল্যায়ন করতে চায় না। কম লিখলেও যদি এক একটা সেন্টেন্স, কোনো সেন্টেন্স সিম্পল, কোনো সেন্টেন্স কমপ্লেক্স, কোনো সেন্টেন্স কম্পাউন্ড, এক একটা গ্রামার রুলস প্রয়োগ করা হলে, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, ক্লজ, এগুলো যখন বিন্যাস সুন্দরভাবে করা হবে, ভ্যারিয়েশনভাবে, তখন লেখাটা খুব সুন্দর হয়। ঠিক এরকম একটা লেখা হচ্ছে যে এটা। হ্যান্ডস মানে হচ্ছে তো সুতরাং। 2025 হ্যাজ বিন মার্কড, এই যে এটা হচ্ছে যে একটা ফেসিভ সেন্টেন্স। 2025 সালকে মার্ক করা হয়েছে। মার্ক কারা করতে পারে? মানুষ হতে করতে পারে, অথরিটি করতে পারে, যারা সিদ্ধান্ত নেয় তারা করতে পারে। তো যারা করবে তারা নাই, যেটি করবে সেটি আছে। অর্থাৎ অবজেক্টটা যখন সাবজেক্ট হবে, এখানে কর্তা যখন উজ্জ থাকবে বা শেষে থাকবে, তখন এটাকে ফেসিভ সেন্টেন্স বলবে। এটা হচ্ছে একটা ফেসিভ সেন্টেন্স, ফেসিভ ভয়েস। অর্থাৎ এটা হচ্ছে ফেসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এর সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, এই জন্য মার্কের ফিফি ফর্ম হয়েছে মার্ক। বাই ওর্ডসেনিন মানে হচ্ছে অধিকতর খারাপ অবস্থা, যেটা এটা একটা কম্পারেটিভ ফর্ম ইউজ করা হয়েছে। ভেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে দ্য ওর্ডস, এবং এই ওর্ডস এটা অ্যাডজেক্টিভ। যখন এই ওর্ডসটা হচ্ছে ইয়ার যুক্ত করা হয়, তখন এটা ভার্ব হয়, খারাপ অবস্থা হয়ে যাওয়া। ইকোনমিক কন্ডিশন মানে অর্থনৈতিক অবস্থা আরও বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। হুইচ উইল ফোর্স যেটা প্রকাশ করবে, যেটা প্রতীয়মান হবে। চ্যালেঞ্জেস ঝুঁকি। টু দ্য নিউ গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট শব্দটাকে এখান থেকে আমরা একটা শব্দ শিখতে পারি। যেমন এই শব্দটি এসেছে কোত্থেকে? গভর্ন থেকে। গভর্ন হচ্ছে যে শাসন করা, তাহলে ভার্ব থেকে নাউন হয়েছে কিভাবে? এই যে ম্যান যুক্ত করে হয়েছে, গভর্নড, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। যার গভর্ন থেকে গভর্নমেন্ট নাউন হয়ে যায় ভার্ব থেকে। শব্দ বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। গ্রামারের মধ্যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এটা পিসিএস এর হচ্ছে যে এখান থেকে কিন্তু কি 5 নম্বরের কোশ্চেন করে রিটেন ইংলিশের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থেকে 10 বা 5-এর কোশ্চেন করে। এটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন, শব্দ গঠন। শব্দ গঠনটা যদি ক্লিয়ার করতে পারেন, শব্দকে যদি অ্যানালাইসিং করতে পারেন এগুলোর মাধ্যমে, আপনার ভোকাবুলারি মিনিমাম 50% কিন্তু অটোমেটিকলি শিখে হয়ে যাবে। কিন্তু একটা শিখা মানে অনেকগুলো শিখে ফেলবেন, মনে রাখবেন। যেমন এখানে আমি গভর্ন থেকে গভর্নমেন্ট হয়েছে, গভর্নমেন্ট শব্দটা কোত্থেকে এসেছে সেটা জানলাম, আমাকে কিন্তু এই শব্দটা আলাদা করে শিখতে হচ্ছে না। এবং একসাথে আমরা আরেকটা বিষয় জানবো, কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং কোথায় কীভাবে ইউজ করব, এটার ভ্যারিয়েশনগুলো খুব দ্রুত আয়ত্ত আনতে পারবেন। ইকোনমিক অর্থনীতি। ম্যানেজমেন্ট, এটাও কিন্তু ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট হয়েছে। ক্যাপাবিলিটি সক্ষমতা, ইন 2026। তাহলে এখানে বলা হচ্ছে যে সুতরাং 2025 সালকে মার্ক করা হয়েছে সবচেয়ে খারাপ
অর্থনৈতিক অবস্থা, যেটি আমাদের কাছে এমন কিছু ঝুঁকি বা চ্যালেঞ্জ মানে প্রতীয়মান করে পরবর্তী নিউ সরকারের জন্য 2026 সালে এটা অর্থনৈতিক সক্ষমতার যে ব্যবস্থাপনার যে সক্ষমতাগুলো আছে এগুলাকে ঝুঁকির মধ্যে বা চ্যালেঞ্জের মধ্যে ফেলবে, এরকমকে বোঝানো হচ্ছে। তাদের জন্য বড় ধরনের একটা ঝুঁকির সম্মুখীন হবে, এটা বোঝানো হচ্ছে। এরপরে যদি আমরা দেখি সিন্স এটা মনে, সিন্সকে যদি আমরা যদি বলি সিন্স কনজাংশন হয়, সিন্স হচ্ছে যে কনজাংশন হয় সচরাচর, কনজাংশন। আবার সিন্স হচ্ছে যে প্রেপোজিশন হয়, প্রিপোজিশন। সিন্সের পরে যখন নাউন, প্রেপোজিশন কখন হবে? নাউন বা নাউন ফ্রেজ থাকলে প্রেপোজিশন। আবার সিন যখন একটা ক্লজের আগে বসে বা দুটো ক্লজকে যুক্ত করে তখন কনজাংশন। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমরা সেটা পরে দেখব। এখানে কি হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। সিন্স আনএমপ্লয়মেন্ট ওয়াজটা মেইন ভার্ব, এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বেকার ইজ ট্রিগারিং ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। ট্রিগারিং ফ্যাক্টর মানে হচ্ছে যে কি? ফ্যাক্টর মানে বিষয়, ট্রিগারিং হচ্ছে যে যেটা খুব মানে যেটা আলোচনা করার মতো বিষয় বা যেটা যে বিষয়টা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এরকম, এটাকে বলা হয় ট্রিগারিং ফ্যাক্টর। লেখার মধ্যে হচ্ছে যে একটা কিছু যেটা আমার লাইফে আমার কোনো কিছুতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সেটাকে বলা হয় ট্রিগারিং ফ্যাক্টর। ফর দ্য স্টুডেন্ট লেট, শিক্ষার্থীর আন্দোলন, যেটা জুলাই আগস্ট আপ্রাইজিং, যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান শিক্ষার্থী কর্তৃক, সেটা অন্যতম একটি কারণ। দ্য ইন্টারিম গভর্নমেন্ট মেইনস অ্যাটেনশন, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান অ্যাটেনশন ছিল, অ্যাটেন থেকে অ্যাটেনশন, শুড হ্যাভ ফ্লড ইনটু, যেটা প্রবাহিত হয়েছে অ্যাড্রেসিং দ্য ইস্যু, মেইন অ্যাটেনশন। এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি তারা মানে নজরে আনা উচিত ছিল। কোন বিষয়টা? যে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কিন্তু তারা এটা আনতে পারেনি, কিন্তু তাদের এটা আনা উচিত ছিল। যার কারণে কিন্তু মুদ্রাস্ফীতিও কন্ট্রোল করতে পারে না, বেকারত্বের হারও কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। এখানে দুটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ, এই যে পরবর্তী কমার পরে এটা একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজ যখন আছে, সিন্স অবশ্যই এটা হচ্ছে একটা কনজাংশন হিসেবে আমরা আলোচনা করতে পারি, এবং সিন্স এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ফলে প্রথম ক্লজটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা ক্লজ হচ্ছে যে মেইন ক্লজ। সাবঅর্ডিনেট কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার সিন যদি এখানে থাকতো তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যেত, এটা মেইন ক্লজ হয়ে যেত। আর দুটা ক্লজের মধ্যে একটা সাবঅর্ডিনেট হলে আরেকটা কিন্তু নিশ্চিত মেইন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ। একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ থাকলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ অনেকগুলো বিষয় এখানে বলেছি এই সেন্টেন্স থেকে। ডিড, দ্যাট, এটা কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এটার পরে নাউন থাকলে কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতাম। এটা এখন সাবজেক্ট শুধু নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, অন্য কিছু হতে পারে না। দ্যাট ডিড নট হ্যাপেন, কিন্তু এটা হয় নাই, এটা একটা সিম্পল সেন্টেন্স। ডিড এটা হচ্ছে দ্যাট টু বি ভার্ব, টু ডু ভার্ব। এই যে সিম্পল ফার্স্ট টেন্স মানে ফার্স্ট ইনডিফিনিট, এখানে ফার্স্ট ফর্ম হয় না কেন? কারণ এখানে যদি ফার্স্ট ফর্ম হয়ে যায় ডবল ফার্স্ট ফর্ম কখনো হবে না, এখানে আর ফার্স্ট ফর্ম হবে না। আচ্ছা, এরপর রেদার, বরং দ্য গভর্নমেন্ট অ্যাটেনশন, সরকারের অ্যাটেনশন ছিল ওয়াজ স্পোরেডিক মানে ব্যাপ্ত, সামগ্রিক। দাস ডিলিউটেড মানে হচ্ছে মিশ্রিত, এটার অর্থ হচ্ছে মিশ্রিত। উইথ রিগার্ডস, আমরা রিগার্ডস মানে বিষয়, উইথ রিগার্ডস টু এটা একটা ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এখান থেকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ শিখতে পারি যে ফ্রেজের প্রথমে প্রেপোজিশন, ফরও প্রেপোজিশন দিয়ে শুরু হবে, ফরও প্রেপোজিশন থাকবে, সেটাকে প্রেপোজিশনাল ফ্রেজ। এবং প্রেপোজিশনাল ফ্রেজের পরে যেমন নাউন থাকে, প্রেপোজিশনাল ফ্রেজের পরে নাউন থাকবে। যেমন এখানে নাউন ফ্রেজ আছে ইকোনমিক অ্যাসপেক্টস, তাহলে এটা প্রেপোজিশনাল ফ্রেজ কেন? আগে পরে প্রেপোজিশন। এবং প্রেপোজিশনাল ফ্রেজ তখনও বলা যাবে না পরে যদি নাউন বা নাউন ফ্রেজ না থাকে, এখানে নাউন বা নাউন ফ্রেজ আছে। তাহলে মিশ্রিত অর্থনৈতিক যে বিষয়গুলা, যেমন সাচ এজ প্রাইভেট ইনভেস্টমেন্ট, যেটা বেসরকারি বিনিয়োগকে প্রাইভেট ইনভেস্টমেন্ট বলা হয়। ফাইন্যান্সিয়াল রিফর্ম, যেটা অর্থনৈতিক সংস্কার। ক্রেডিট গ্রোথ,
ঋণ বৃদ্ধি দিলে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে বেকারত্ব কমবে। এই জিনিসগুলা উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তি আয়ন, রুরাল অপরচুনিটিস। ভিলেজের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে রুরাল, যে গ্রাম্য সুবিধা। অ্যান্ড অ্যাবাভ অল, তার সকল কিছুর ঊর্ধ্বে। অ্যাবাভ অল মানে সর্বোপরি। এটা একটা কোনো কিছুকে যখন আমরা খুব সব কিছু বলে যখন সংক্ষেপে কোনো কিছু প্রকাশ করবো তখন এটাকে বলবে অ্যাবাভ অল। এটা একটা আইটেমস। ল অ্যান্ড অর্ডার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য আইন। অর্থাৎ খুব সুন্দর। সরকারের অ্যাটেনশন ছিল যে ব্যর্থ, যেটা সাকসেসফুল ছিল না। সরকারের যেগুলোর উপর অ্যাটেনশন দেওয়া উচিত ছিল সরকার এগুলোর উপর অ্যাটেনশন দিতে পারে নাই। তার মধ্যে কোনগুলো বিষয়গুলো, এই যে বিষয়গুলো, ব্যক্তিগত বিনিয়োগ, এরপর হচ্ছে আর্থিক সংস্কার, লোন বৃদ্ধি, নারী শক্তি আয়ন, এরপর হচ্ছে যে গ্রামের সুযোগ সুবিধা বৃদ্ধি, এগুলা। এটাও একটা হচ্ছে যে আমরা প্যারালাল স্ট্রাকচারে বলতে পারি, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এরকম যখন একই ক্যাটাগরি ফ্রেজ হলে সবগুলো সেম ফ্রেজ কমা দিয়ে, যদি নাউন হলে সবগুলো নাউন, ভার্ব হলে সবগুলো নাউন, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। আচ্ছা, এরপর আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু মানে অনুসারী, টু দ্য জেনারেল ইকোনমিক ডিভিশন স্টেটস অফ ইকোনমি 2025, দ্য ওভারঅল মানে সর্বোপরি, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন, বেকারত্বের অবস্থা ইন 2024 সালে হ্যাজ স্লাইডলি মানে একদম, মানে পুরাপুরিভাবে, কমপ্লিটলি, ডিটেরিওরেটেড মানে একদম খারাপ অবস্থা। ওরসেনিনের সিনোনিম, এখানে ওরসেনিন পড়ছি আমরা, ওরসেনিনের সিনোনিম। কম্পেয়ার টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, 2023। অর্থাৎ সাধারণ অর্থনীতির ইকোনমিক ডিভিশন অনুসারে সামগ্রিক বেকারত্বের অবস্থা 2023 সালের সাথে যদি তুলনা করি তার চাইতে খুব জঘন্যতম অবস্থা হচ্ছে 24 সালে। অর্থাৎ 2023 সালের সাথে কিন্তু 2024 সালে বেকারত্বের হার অনেক বেশি খারাপ, মানে অনেক বেশি। সেটা একটা জরিপে উঠে এসেছে। দ্য হাইয়েস্ট হচ্ছে যেটা হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম। এখানে সচরাচর যেমন আমি যদি বলি হাই, এরপর হচ্ছে দ্য হায়ার, এরপর হচ্ছে যে আমি বলতে পারি হাইয়েস্ট। শব্দের পরে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ ফর্ম, ইএসটি যুক্ত করলে সেটা হচ্ছে যে সুপারলেটিভ ফর্ম। সেটা একটা সিলেবল হলে। আবার আমি যদি বলি যেমন ইম্পর্টেন্ট, তাহলে একাধিক সিলেবল হলে ইম্পর্টেন্ট, তাহলে মর যুক্ত করে কম্পারেটিভ। আবার আগে মোস্ট যুক্ত করলে মোস্ট ইম্পর্টেন্ট, তখন সুপারলেটিভ। দ্য হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট, সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট। সুপারলেটিভ কোনটা? পজিটিভ মানে কোনো কিছুর সাথে তুলনা হবে না, সেটা পজিটিভ। কম্পারেটিভ মানে দুইটি বিষয়ের সাথে তুলনা করা হবে। সুপারলেটিভ মানে দুইয়ের অধিক। তাহলে সবচেয়ে বেশি বেকারত্ব হার, এটা হচ্ছে একটা ফ্রেজ, মেইন ভার্ব এটা। 13.54%, 13.54% এমন ইউনিভার্সিটি গ্রাজুয়েট। বিশ্ববিদ্যালয়ে যারা স্নাতক ডিগ্রিধারী তাদের মধ্যে প্রায় 13.5% অংশ হচ্ছে দেখি বেকারত্ব। অ্যাজ বিবিএস লেবার ফোর্স সার্ভে রিপোর্টস, অর্থাৎ বিবিএসের শ্রম বিষয়ক তাদের জরিপ অনুসারে, তাদের রিপোর্ট অনুসারে, সার্ভে রিপোর্ট অনুসারে। এই যে অ্যাস আমরা জানি সচরাচর এটা হচ্ছে একটা কি হয়, কনজাংশন হয়। কিন্তু অ্যাজের পরে এখানে কিন্তু কনজাংশন কখন হতো? যদি এটা ক্লজ হতো। ক্লজ কখন হতো? যখন একটা ভার্ব থাকতো, ফাইনাইট ভার্ব। কিন্তু এটা একটা ফ্রেজ, কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে ফ্রেজের পূর্বে কখনো কনজাংশন হবে না, এটা একটা প্রিপোজিশন। সো এটা একটা নাউন ফ্রেজ বলতে হবে। প্রিপোজিশনের পরে যদি কোনো একাধিক ওয়ার্ড থাকে তখন এটাকে বিবেচনা করতে হবে আমাদের সর্বদা নাউন ফ্রেজ হিসাবে। আমি এখানে যেটা আমি দেখিয়েছি, এখানে আমি যে প্যারাগ্রাফগুলো পড়েছি প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বিশ্লেষণ করেছি, শব্দটা কীভাবে গঠন হয়েছে সেটা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বলেছি, কোনটা কোন টেন্সে পড়েছে, কোনটা কোন ক্লজ, কোনটা কোন ফ্রেজ, একটা সেন্টেন্স কীভাবে আমরা লিখতে পারি, সেন্টেন্সের ভ্যারিয়েশন কীভাবে হয়েছে, এবং ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে ফুল বাক্যটার অর্থ গঠন করলাম। এভাবে আমরা পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমি যদি এরকম পড়ি
আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমার 1 পেজ বা 2 পেজ পড়তে পড়তে তো আমার 1 ঘন্টা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা চলে যাবে। আপনাকে তো আগে সময় দিতে হবে। একদিনে তো আপনি কিন্তু ইমপ্রুভ করতে পারবেন না। দেখবেন যে কিন্তু আপনি এভাবে যখন পড়বেন, এভাবে যখন নোট ডাউন করবেন গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, দেখবেন যে কিন্তু আপনার গ্রামার ক্লিয়ার হচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হচ্ছে, লেখার মেকানিজম শেখা হচ্ছে, ফোকাস রাইটিং কিন্তু ক্লিয়ার হচ্ছে, অনেকগুলো ইনফরমেশন ডেটা পাওয়া যাচ্ছে। এভাবে যদি আপনি 2 মাস সময় দেন, দেখবেন যে কিন্তু আপনার যেই পড়াটা যেই 2 ঘন্টা সময় লাগতেছে সেটা আপনি কিন্তু 10 মিনিটে বা 15 মিনিটে বা 20 মিনিটে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারতেছেন। প্রথমে একটু সময় দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা যেমন একটা আমরা এরকম কলাম পড়লাম, এডিটোরিয়াল পড়লাম, বিশ্লেষণ করলাম, এটাকে আবার নিজের ভাষায় আমি লিখতে পারতেছি কিনা, যতটুকু 5 লাইন হোক, এটাকে সামারাইজ করতে পারতেছি কিনা, এভাবে ট্রাই করতে হবে। এখানে বাকি অংশটা আমি যেটা দেখাচ্ছি সেটা আপনারা নিজেরাই পড়ে নেবেন, বা ডেইলি স্টারের 29 তারিখের এই কলামটি, এই যে এই হেডলাইনের কলামটি দেখে বাকি অংশটা কিন্তু পড়ে ফেলবেন। আমি এখানে আরও অংশ আছে, এখানে কিছু শব্দ আমি বের করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে যেমন কার্ভ অর্থ হ্রাস করা, বা যেটা সিনোনিম মিনিমাইজ, ডায়ের অর্থ ভয়ানক বা ক্লান্তিকর, কোয়েন্ডারি অর্থ সংকটময়, ইন্টার্ন অর্থ পর্যায়ক্রমে, স্ল্যাশ অর্থ হঠাৎ কমিয়ে দেওয়া, যেটা হঠাৎ কমলে সেটা স্ল্যাশ বলা হয়। কোনানড্রাম অর্থ বিভ্রান্তিকর বা ভয়ানক সমস্যা, খুব কঠিন পরিস্থিতি হলে সেটাকে কোনানড্রাম বলা হবে। এই যে আমাকে জানতে হবে কোথা কি, আমি স্বাভাবিক কোনো সমস্যা হলে সেটাকে আমরা প্রবলেম বলতে পারি, কিন্তু যখন খুব মারাত্মক কঠিন সমস্যা হবে তখন আমি ফ্রি হ্যান্ড রাইটিং আমাকে জেনে নিতে হবে আমি কোনটা ইউজ করব। সেটাই হচ্ছে যে কিন্তু বিষয়। হেরাল্ড হচ্ছে যে অগ্রদূত, স্ট্যাগফ্লেশন অর্থ হচ্ছে নিশ্চল স্থির, যেটা খুব ধীরগতি সম্পন্ন। নর্মালসে হচ্ছে যে যেটা নর্মাল থেকে নর্মালসে স্বাভাবিক অবস্থা। রগ অর্থ দুর্বুদ্ধ, মবক্রেসি অর্থ জনতা কর্তৃক শাসন। ট্রিগারিং ফ্যাক্টর অর্থ কোনো কিছু বিষয়ে উস্কে দেওয়া। স্পোরেডিক অর্থ যেটা অসংহত, যেটা সংহত নয়, যেটা উচ্ছৃঙ্খল, যেটা সুশৃঙ্খল নয়, যেটা ইমব্যালেন্স। ডিলিউট এটা তো মিশ্রিত। ট্রিপিডেশন অর্থ ভয় বা সন্ত্রাস, যেটা খারাপ অরাজকর অবস্থাকে বোঝায়। অ্যাব্রাপ্ট অর্থ হঠাৎ। রিভার্স অর্থ যেটা বিপরীতকে বোঝায়। এক্সক্রুশিয়েটিং অর্থ যেটা অতি যন্ত্রণাদায়ক, যে কষ্টটা সহ্য করা যাবে না, এটাকে বলা হয় এক্সক্রুশিয়েটিং। এরপরে হচ্ছে যে ফার্টারভেশন মানে যেটা অ্যাংজাইটি, দুশ্চিন্তা, টেনশন, ফার্টারভেশন। এই যে এই শব্দগুলো একটু নোট করবেন। এই শব্দগুলো আজকে আমি এই এডিটোরিয়াল 2nd ক্লাসে এগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা এডিটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আমি আবার দেখা হচ্ছে। আমি সপ্তাহে 1টা বা 2টা, যেটা আমি প্রতি শুক্রবারে এবং শনিবারে আপলোড দিব, 1টা বা 2টা করে, এটা মাথায় রাখবেন। আর আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।